বড় সাইজের মগে করে কফি নিয়ে এলো আবিক। সুজনা তখন অনা আর আদিবের সাথে বাগানের ভিতর ফুলের নামগুলো সে শেখাচ্ছে তাদের। আবিক ধীর পায়ে হেঁটে হেঁটে তাদের পিছন পিছন গেল। অনা ঘাড় ঘোরাতে আবিককে দেখে হেসে বলল, আভি আসি গেছে। আবিক ফুলের টপকে ওদের কাছে গেল। সুজনার দিকে মগ বাড়িয়ে দিয়ে বলল, নিন। সুজনা অনিচ্ছা প্রকাশ করার আগেই আবিক বলল, তাড়াতাড়ি নিন। সুজনা অনিচ্ছা সত্ত্বেও নিল। বলো, আমার এখন খেতে ইচ্ছে করছে না। খেতে হবে। জুনিয়র আপনারা খাবেন? দুজনের চেহারা বিকৃতি করল তিতা তিতা। সুজনা ঠোঁট টিপে হেসে উঠল। আবিক ভুরুকুঞ্জ করে তাকাতেই সুজনা অন্যদিকে ফিরে গেল। কেন তিতা হবে? সুজান বলছে কফি টিটা টিটা। সুজনা জিভে কামড় দিয়ে তাদের চুপ করতে বলল। আবিক এক হাতে কফির মগ, অন্য হাতে জার নিয়ে পানি দিতে দিতে বলো, সুজনা আপনার মন খারাপ কেন? সুজনা কফির মগে চুমুক দিয়ে দ্রুত হাতে উল্টো পিঠ দিয়ে মুখ মুছল। আবিকের দিকে সটান দৃষ্টি রেখে বলল, আমার মন খারাপ? কে বলেছে আপনাকে? সিক্সথ সেন্স। সুজনা মাথা নামিয়ে নিল। নিঃশব্দে একটি ভারী দীর্ঘশ্বাস পড়ল তার। সে চায় না কেউ তাকে পড়তে পারুক, তার মন খারাপের কারণ জানতে পারুক। খোলা খাতার মতো মানুষগুলো পদে পদে বিপদ। তাদের পড়তে পারা মানুষগুলোর কাছে তাদের সব সময় দুর্বল হয়ে থাকতে হয়। সুজনা দুর্বল হতে চায় না। সুজনা, আপনাকে একটা প্রশ্ন করি। প্রশ্ন? যদি না পারি শাস্তি নেই, তাহলে করুন। আবিক জারটা নিয়ে হেঁটে অন্য পাশে গাছগুলো পানি দিতে দিতে বলল, এমন একটা জিনিস কিংবা কোনো বিষয়বস্তু আছে যেটা শুধুমাত্র আমার কাছে? সুজনা আগ্রহী হয়ে বলল, আচ্ছা তারপর? ওটা আমি শুধু আপনাকে দিতে পারি। ওটা কি? সুজনা ঢ্যাপঢ্যাপ করে তাকিয়ে থাকলো। বলল, প্রশ্নের উত্তর এখন দিতে হবে। আমার মনে হয় না আপনি পারবেন। পারবো, একটু হিসাব কষতে হবে। গুড সুজনা। আচ্ছা, আমি আমার বন্ধুদের জিজ্ঞেস করতে পারি? একদম না। কিন্তু কেন? অবিক জারটা ছেড়ে সুজনার হাত থেকে খালি হওয়া কফিটা মগটা নিয়ে নিল। বলল, সব প্রশ্নের উত্তর হয় না সুজনার। এনুই আপনাকে আজকে একা ছেড়ে দিলাম। রিক্সা করে চলে যেতে পারবেন, কিন্তু কাল তাড়াতাড়ি আসবেন। আসবেন তো? সুজনা চুপ করে রইল। মৌনতা সম্মতি লক্ষণ ভেবে অভিক চলে গেল। ঘড়ির কাঁটা 10টার ঘরে গিয়ে পৌঁছেছে। মেহুলকে রাহেলা বেগম গত 5 মিনিট যাবৎ ডেকে ডেকে অস্থির হয়ে উঠেছেন। মেয়ে এখন খাবার টেবিলে আসার নামগন্ধ নেই। এবার তিনি ভারী অসন্তুষ্ট হলেন। মনিরুল সাহেব বললেন, তুমি কি একবারও ডাকবে না ওকে? টেবিল গুছিয়ে আসতে তো সময় লাগে রাহেলার। আসুক, তুমি খাওয়া শুরু করো। রাহেলা বেগম দুটো প্লেটে ভাত বেড়ে দিতে দিতে বিরক্তকর গলায় বলেন, তোমার মেয়ের কপালে অনেক খারাপ জানো। শ্বশুরবাড়িতে লাঠিপেটা খাবে। আমি মা, তাই তার এসব সহ্য করি। আহা, এসব বলো না তো। মেহুল কিছু পরই এলো, চুপচাপ খেতে বসলো। মনিরুল সাহেব মেয়েকে বললেন, মা ডাকার সাথে চলে আসতে হয়। সরি বাবা, খাওয়ার পর আমি আজ কাজ করতে পারিনি, তাই বইপত্রগুলো গুছিয়ে আসছিলাম। সরি মা। তোর সরি রাখ। শ্বশুরবাড়িতে গেলে খাওয়ার পর পর বিছানায় শুতে যেতে পারবি? খাওয়ার পর বাসন কোসন গোছগাছ করতে হয়, ধুতে হয়, তারপর সব সামলে ঘুমাতে যেতে হয়। আমি কিছুই শেখাইনি বলে কথা শোনাবে তখন। মেহুল ভাতের লোকমা মেখে মুখে দেওয়ার আগেই থেমে গেল। মা, সব সময় এসব কী কথা বলো? তখন আমি সেরকম হয়ে যাব, অভ্যাস হয়ে যাবে। মনিরুল সাহেব মুচকি হাসলেন। বলেন, আচ্ছা এখন সেসব কথা থাক। মেহুল, একটা কথা জানার ছিল তোমার কাছ থেকে। জি বাবা। আবিক ফারদিন লেকচারার তোমার ডিপার্টমেন্টে? মেহুল মাথা নাড়িয়ে মিহি গলায় বলো, তোমাকে তোমাদের স্যারের মা পছন্দ করছিল, কিন্তু তুমি এখন ওনার অপছন্দে। মেহুল খাওয়া বন্ধ করে বাবার দিকে তাকালো। কারণ উনি জানে না যে তোমার সাথে অন্য কোনো অন্য কারো সম্পর্ক। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? রাহেলা তা শোনার সাথে সাথে গোল গোল চোখ করে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকালো মেহুলের দিকে। মেহুল পানি খেলো। এসব কি সত্যি শুনছি মেহুল?
যদি সত্যি না হতো তাহলে আমায় বুঝাও কেন ওনারা এসব বলছেন। আর যদি সত্যি হয়ে থাকে তাহলে বলো কে সে। মেহুল সাদা প্লেটে ভাত নাড়তে লাগলো শুধু, চোখ প্লেটে নিবদ্ধ। মনিরুল সাহেব বললেন, আমি সুজনার কাছে এখন ফোন দিতে পারি, কিংবা অনেক উপায় আছে যার মাধ্যমে সত্যিটা জানতে পারি, কিন্তু বেটার হয় তুমি যদি আমাকে সবটা খুলে বলো। আমি তোমার বাবা। মেহুলকে কিছু বলতে না দেখে তিনি বললেন, ওকে সময় নাও, তবে কালকের আগে জানতে চাই সবটা। আশা করি তুমি কিছু লুকাবে না আমার কাছ থেকে। তোমাকে উচ্চশিক্ষিত করছি, তাই তোমার কাছ থেকে বেটার কিছু আশা করি আমি। আশা করি হতাশ হব না। রাহেলা, ওকে মাছ তুলে দাও। রাহেলা বেগম বাটি ঠেলে দিলেন। মেহুল মাথা নাড়িয়ে চুপচাপ খেয়ে উঠে গেলেন আলু আর বেগুন ভাজি দিয়ে। রাহেলা বেগম রাগে গজগজ করতে করতে বললেন, তোমায় লাই পেয়ে পেয়ে নষ্ট হয়েছে ও। ওর বয়সী মেয়ে সুজনা নেই? বাপ মরা মেয়েটা চালচলন দেখেছ? কি বলতে চাইছো রাহেলা? এখন সব দোষ আমার? হ্যাঁ তোমার। সময় থাকতে কি করবে করো, ছেলেটাকে খোঁজ নাও। গলার আওয়াজ ছোট করো। দেওয়ালের কান আছে, ভুলে যেও না। মেয়ে বড় হয়েছে, ওর পছন্দ অপছন্দ থাকতেই পারে। আমার মেয়ের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। ও এমন কিছু করবে না যাতে আমার মান সম্মান নষ্ট হয়। ট্রেনে বগি দখল করে বসলো বন্ধুমহল। ঘুম ঘুম আবেশের কারণে আলসেমি কেটে ওঠেনি এখনও। চোখ মুখ ফোলা আর হাই তুলতে তুলতে ছিটে হেলান দিয়ে বসলো সবাই। ঝকাঝক শব্দ করে শাটল ছেড়ে দিতেই পিনপতন নিরাপদে কেটে আহিল বলে উঠল, আজ 21শে ফেব্রুয়ারি না? প্ল্যান কি? সুজনা ব্যাগে চেন খুলতে খুলতে জবাব দিল, হ্যাঁ আপাতত কিছু জানি না। শান্তা বলল, আর কি, শাড়ি পরবো আর ফুল দিতে যাব, ব্যাস মজা হবে রে, তাই না? মেহুলকে চিন্তিত দেখে সুজনা কোনো গুতিয়ে মারল। কিরে চুপ কেন? মাথা দুলালো সে। নিখিল বলল, এই শোন, বড়দার বিয়ে ঠিক হয়েছে বুঝেছিস? তোদের দাওয়াত পড়বে। সবাই একসাথে হই হুল্লা করে উঠল। আহির বলল, কি বলছিস দোষ? কতদিন বিয়া খাই না, তাহলে তো ভালোই জমবে। রাতে টাতে পড়ছে নাকি? তাহলে তো বিরাট সমস্যা। শান্তা বলে উঠল, হায় রাখ তোর সমস্যা, বেড়া মানুষের এত ভয় কিসের? মায়ের আঁচল তলে বইয়ে থাক। আহির চোখ রাঙিয়ে তাকালো, চুপ থাক, তুই মায়ের কদর কি বুঝবি? তুই তো দাদির আঁচলে তলে থাকিস। শান্তা খেপে উঠল, আঙুল তুলে শাসিয়ে বলল, আহিরের বাচ্চা। আহির শার্ট কলার পেছনে ঠেলে দিয়ে বলল, মা তুলে কথা বলবি না, আমার দাদি তুলে কথা বলবি না। তুই আগেই বলছস, সকাল সকাল মুখ খারাপ করবি না আহিরের বাচ্চা। তুই একটা আস্ত অশান্তির বাচ্চা। রাগে গজগজ করতে করতে মুখ অন্যদিকে ফিরে বসলো শান্তা। নিবিড় বলল, আরে থাম, সামান্য ব্যাপার নিয়ে তোদের ঝগড়া করতে হয় না? বিয়ে রাতেই পড়েছে, আর তোরা মেহেদিতে যাবি না? দুদিন সময় নিয়ে যাবি, সমস্যা কোথায় মেহু? সুজু, তোদের সমস্যা হবে? শান্তা, তোর সমস্যা হবে? শান্তা মাথা নাড়ালো, নো মুঝে কোই পেশানি নাহি। সুজনা বলল, আমাকে বুঝিয়ে বলতে হবে মেহু। আর শান্তা গেল, সমস্যা নেই। মেহুলও মাথা নাড়ালো, আমার সমস্যা নেই। নিখিল ফুস করে শ্বাস ছাড়লো, বলল, তাহলে তো সমস্যা নেই মামা, কিন্তু কবি সাহেব তো কিছু বলল না। শান্তা ডাকলো, ওই ভ্যাবলাকান্ত। সবাই তাদের বিপরীত পাশে নিহাত নামে মেয়েটার পাশে ছিটে জাইন নামক ছেলেটার দিকে তাকালো। চিকন ফ্রেমে চশমা ঠেলে বোকাশোকা চোখে তাকালো ছেলেটা। নোপ্রো, আম্মুকে ম্যানেজ করে নেব, দুরাতের ব্যাপার তো। নিখিল উচ্চরাপে বলে উঠল, তাহলে তো কোনো সমস্যা রইল না গাইস। জাইন বলল, কিন্তু নিহাতকে দাওয়াত দিবি না? ওকে ছাড়া গেলে আম্মু আর কাকি আমাকে কি বলবে? নিহাত কানে ইয়ারফোন গুঁজে জানালার বাইরে মগ্ন থাকার কথাটা শুনতে পেল না। সবাই নিখিলের পানে তাকালো। নিখিল কান মলম হাতে সুজনা বলল, আমার মনে হয় না ও যাবে, তাও তো ভাইয়ের বিয়ে। আহির বলল, আহারে বেটা তোরে দিছে মানে? নিহাদের দিছে। জাইন হাসলো। নিহাদের কানে থেকে ইয়ারফোন খুলে নিয়ে বলল, নিউ গুড নিউজ। নিহাত ভুরু কুচকে প্রশ্ন করল, হোয়াট? বিয়ের দাওয়াত পড়েছে তোর বিয়ে? জাইন হাসলো। নিখিলের মানে? নিখিলের দিকে চোখ ফেলতে নিখিল
জানালার বাইরে মুখ করলো, গলা পরিষ্কার করে থুতু ফেললো। মানে নিখিল ভাইয়ের দাওয়াত দিয়েছে? জানি না, কাকিয়া ম্যানেজ করে আমার দায়িত্ব। শান্তা বলল, আমার সবাই যাচ্ছি নিহাত। তুমি যেতে পারো আমাদের সাথে, একসাথে বেরোনোর মজাটাই আলাদা। যাবে? নিহাত চুল কানে পিছনে গুজে বেশ ভেবেচিন্তে জবাব দিল, কিন্তু আমাকে তো কেউই দাওয়াত দেয়নি। সবার দৃষ্টির সাথে সাথেই নিখিলের দিকে ঘুরে গেল। নিখিল সবাইকে উদ্দেশ্য করে বলল, কি দেখেছিস? ঘটা করে কাউকে দাওয়াত করে দিলাম কখন? তোদের সবাই বলছি, গেলে যাবি, না গেলে বিয়ে আটকে থাকবে না। সূচনা বলল, আচ্ছা আমরা সবাই যাব। নে সবাই নাস্তা খা, আম্মা খেজুরের পিঠা বানিয়েছে। সবাইকে পিঠা বিলি করে দিল সূচনা। খেতে খেতে মায়ের হাতের পিঠার প্রশংসা ভাসল বন্ধুমহল। বৈদ্যুতিক পাখা ভন ভন শব্দ আর ছাত্রছাত্রীদের কোলাহলে মাতলা লাইব্রেরির ছোট্ট এক কোনায় বই ঘাটাঘাটি করছে সূচনা। প্রকাণ্ড লাইব্রেরিতে ছবি অন্যতম নির্দেশন, যার গ্রন্থকারের সংগ্রহ সংখ্যা 4 লক্ষেরও অধিক। প্রকাণ্ড লাইব্রেরিটিতে চারপাশে অসংখ্য জ্ঞান আহরণকারীদের পদচারণ মুখরিত কল্লোলিত গ্রন্থগারটিতে সূচনা সময় পেলেই ছুটে আসে বই সংগ্রহের উদ্দেশ্যে। মেহুল আর শান্তা এসেছিল সাথে করে, কিন্তু হুট করেই সূচনা উপন্যাস বই ঘাঁটতে ঘাঁটতে ইতিমধ্যে অনেকগুলো ঘাটাঘাটি করেই ফেলেছে। রাত ভরে বৃষ্টি আর নবীন বই দুটো দেখে অন্যগুলো রেখে দিল সে। বই দুটো টানা সময় মনে হলো অপর পাশে থেকে কেউ বই ধরে রেখেছে। সূচনা বইটা ছেড়ে দিতেই ধপাধপ 3-4টা বই একসাথে পড়ে গেল। মনে মনে ভারী বিরক্ত হয়ে ওপাশে মানুষটাকে দেখার চেষ্টা করলো। সেই বইগুলো তুলে বলল, বই ধরেছেন যখন তখন আবার ছেড়ে দিলেন কেন? আজিব, মেহু নাকি এই শান্তা? কোনো আওয়াজ এলো না, তবে পাশ থেকে কয়েকটা বই ধীরে ধীরে সরে গেল। তার পছন্দ বইগুলো নিয়ে নিল। বইগুলো সরল, আর ওপাশ ফরমাল ড্রেস আপে আভিককে দেখে চমকে শটান হয়ে দাঁড়ালো সূচনা। আভিক তাকে চমকাতে দেখে চমৎকার করে হাসলো। ভুরু উঁচিয়ে বলল, বাচ্চাদের এসব উপন্যাস পড়া বারণ। সূচনা চোখগুলো স্বাভাবিক চাইতে বড় হওয়ার হাঁসের ডিমের মতো দেখল। অভিক কপালে একপাশে কলম দিয়ে চুলকি বলল, সূচনা, আপনাকে একটা প্রশ্ন দিয়েছিলাম না, উত্তর খুঁজে পেয়েছেন? সূচনা মনে পড়ল প্রশ্নটি। নীরবতা কাটিয়ে উঠে চোখ ফোলরে রাখা অবস্থায় বলল, আপনার কাছে আছে এমন জিনিস আপনি আমাকে দিবেন কেন? গুড কোশ্চেন। র্যাকটা খালি হওয়ার দুজনে একেবারে মুখোমুখি। সূচনা র্যাকের দিকে এগিয়ে বলল, আমি অন্য বই নিতে এসেছিলাম। উফ, আপনি এসব নিতে এসেছেন? নিয়ে যান, আপনার বড় হওয়া দরকার। সূচনা তার দিকে আর ফিরল না। বলল, না পড়ব না, আর আপনাকে পড়তে হবে। সূচনা মাথা নাড়ালো, না, আমার প্রশ্নের উত্তর এখানেই। সূচনার সাথে সাথে ফিরল। কোথায়? আভিক নাকের নিচে আঙ্গুল টেনে চোখ নিভিয়ে হাসলো। বলল, এই বইগুলোতে। সূচনা বই দুটো নিয়ে সে চোখ নত অবস্থা জানতে চাইল, যদি উত্তরটা ঠিকঠাক পারি আপনি আমাকে কি দিবেন? আভিক এবার হেসে উঠল সশব্দে। ওই যে বললাম, পুরো বাগান দিয়ে দেব, পুরোটাই আপনার। সূচনা কিছু বলবে তার আগে মার্কেটিং বিভাগের অন্য একজন প্রভাষক এসে বললেন, আভিক সাহেব, আপনাকে খুঁজেছিলাম। মেহুল আর শান্তা এসে পড়তেই সূচনা বড় করে শ্বাস ফেলে সরে পড়ল দ্রুত। বাপরে বাপ, স্যারটা কোথা থেকে যেন উড়ে চলে আসে। মেহুল আর শান্তার সাথে বকবক করতে করতে স্যারের সাথে দেখা হওয়ার ব্যাপারটা বর্ণনা করতে ব্যস্ত সূচনা। ওই রেখে রাখা কয়েকটা বইয়ের ফাঁক গলে কারো দৃষ্টি তখনও তার উপরে নিবদ্ধ। 8 হাজারি ফয়েদপুরে জোবরা গ্রামে পাহাড় ঘেরা 21 একর সমতল উঁচু নিচু পাহাড়ি ভূমিতে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় হল সংলগ্ন ঝুপড়িগুলোতে আড্ডায় ব্যস্ত বন্ধুমহলে হঠাৎ ধ্যান ভাঙল শাড়ি পরিহিত প্রসাধনীতে ঢাকা পুরুষালিত চেহারার কয়েকজন দেখে। নানান ভঙ্গিতে হেঁটে হেঁটে দ্রুত পায়ে এগিয়ে আসছে তারা। নিখিল, আহি আর জাহিনের সাথে সিঙ্গারা ছোট ছোট করে ভেঙে মুখে
পুড়তে পুড়তে তিনজনই কপাল ভাঁজ করে তাকালো। নিখিলের ঠোঁট দুষ্ট হাসি, নিশ্চয় অনেক ডেঞ্জারাস কিছু ঘটাতে চলছে। দোকানদারদের কাছে ছুটে গেল শাড়ি পরিহিতা মহিলাগুলো। এক তালি ওপর আরেক তালি দিতে দিতে আদেশি সুরে বলতে লাগলো, এই টাকা দে, টাকা দে। দোকানদার চিল্লিয়ে বলল, এই দূরে হর, মরার জায়গা পাস না আর। জাহিন সিঙ্গারা খেতে খেতে নিখিল আর আহিরের পিছনে গিয়ে লুকালো। আহির তার হাত ধরে বলল, এ তো টাকার মালিক, এই দিকে। জাহিন ভীতু গলায় বলল, না না, কি করছিস ব্রো, ওরা বেজ্জতি করে ছাড়বে, আমার ভয় করে। নিখিল আর আহির একসাথে হেসে উঠল। মহিলাগুলোর মাথায় লম্বা বেনি এপাশ থেকে ওপাশ ফিরিয়ে আবারও তালি দিতে দিতে বলল, টাকা দে, টাকা দে। জাহিন এবার শুকনো ঢোক গিল। নিখিলও একই ভঙ্গিতে হাত তালি দিতে দিতে বলল, এই টাকা দে, টাকা দে। আশেপাশে মানুষজন হেসে উঠল। আই বলল, টাকা মানুষই তো। জাহিন পালাতে যাচ্ছিল। নিখিল তাকে ধরে ফেলল, বলল, বড়লোকের বেটা, ধরো ধরো, বড় বড় টাকা আছে। জাহিন বলল, শালা কি করছিস, দিন দুপুরে ইজ্জত নিয়ে টানাটানি করার কোনো মানে হয়? মহিলাগুলো জাহিনের দিকে তাকালো। তেড়ে আসতে জাহিন উল্টো দিকে দৌড় দিল। মহিলাগুলো জাহিনের পিছনে পিছনে ছুটে গেল। জাহিন কিছু দূর গিয়ে পিছনে ফিরে তাদেরও দৌড়ে আসতে দেখে শুকনো ঢোক গিলে আবারও ছুটল। নিখিল আর আহির মহিলাগুলোর পিছন পিছনে ছুটল। জাহিন কিছু দূর গিয়ে থামল। তার উদ্দেশ্য ক্যাম্পাস। ছুটতে ছুটতে এক সময় নিহার আর দলবলে দেখে চেঁচিয়ে ডাকলো। নিহার তাদের অমন দৌড়াতে দেখে থমকে দাঁড়ালো। জাহিন তার কাছে ছুটে গিয়ে বলল, দেখ, ওই মহিলাগুলো আমার পিছু নিয়েছে। পিছু নিয়েছে কেন? টাকার জন্য। কেন টাকা? আরে ওইগুলো হিজড়ে, বুঝতে পারছিস না? নিহাত চোখ মুখ কুঁচকে বিকৃতি করে বলল, ও আল্লাহ, তুই ওদের ভয় পেয়ে এভাবে ছুটছিস? রিডিকুলাস জাহিন। আরে না না, নিখিল আর আহির আমার পিছনে লাগিয়ে দিয়েছে। উফ, আমার বুকটা এখনও কাঁপছে। মহিলাগুলো তাকে ধরতে না পেরে ফিরে আসছিল। নিখিল আর আহিরকে দেখে ছুটে গিয়ে কলার ধরে পকেটে হাত ঢুকিয়ে দিল। দুজনে আকস্মিক আক্রমণে হতভম্ব, দুজনেই তোতলাচ্ছে। মহিলাগুলো পকেটে হাত ঢুকে গালে আলতো চাপড় মেরে বলল, এই টাকা বের কর, বের কর, এক্ষুনি বের কর, নইলে ছাড়বো না। আহির বলল, ধুর বেয়াদব মহিলা। নিখিল, আমারে বাঁচা ভাই, কি বেয়াদব মহিলা, দেখ আমার কাপড় চোপড় খুলে নেবে মনে হচ্ছে, ও আল্লাহ। জাহিন দূর থেকে দুজনের এমন দশা দেখে হেসে কুটি কুটি। নিহার বুকে আড়াআড়িভাবে হাত ভাঁজ করে কপাল কুঁচকে তাকালো। মহিলাগুলো আলতো করে ধাক্কা মারল নিখিলকে, বলে, এই চিকনটা টাকা দে, তাড়াতাড়ি দে দে। নিখিল বুক ঝেড়ে বলল, লম্পট মহিলা। মহিলাগুলো খেপে উঠল। তন্মধ্যে সুজনাদের দেখা মিল নিহাদের পিছনে। মেহুল বলল, এমন হিজড়া ধরছে আহিদের, ও আল্লাহ। আহি কপাল চাপড়ে বলল, কেসটা কি হলো দোস্ত? জাইনার পেশাতে গিয়ে নিজেরাই কেস খাইছি, কেউ তো বাঁচা ভাই। ওরে বাপরে, কি শক্তি! মহিলাগুলো ইতিমধ্যে পকেটে হাত ঢুকিয়ে টাকা হাতানো শুরু করে দিয়েছে। আহির বলল, ও মা, আমার সুরসুর লাগছে। সুজনা, মেহু আর শান্তা কিছু দূর এসে বলল, হায় আল্লাহ, এখন কি হবে? শান্তা সাহস করে এগিয়ে এলো। ব্যাগ থেকে যা আছে সব টাকা বের করে দেখিয়ে বলল, এই টাকা নাও, ওদের ছেড়ে দাও আগে। টাকাগুলো নেওয়ার জন্য সব মহিলা তেড়ে এলো। শান্তা এক ছুটে পালালো। সবাইকে তেড়ে আসতে দেখে সেই সুযোগে নিখিল আর আহি পালালো। মহিলাগুলো আর কোনো পথ না পেয়ে নিহাত আর জাহিনদের দিকে ছুটতে নিহাত আর দলপাল নিয়ে পালিয়েছে। সবাই এসে থামলো শহীদ মিনারের কাছে। ধপাস ধপাস একজনের গায়ের ওপর আরেকজন বসে পড়ল। হাসতে হাসতে এক প্রকার শুয়ে পড়ল আহির আর নিখিল। সুজনা মেহুল হাসি চোটে ব্যাগ নিয়ে মুখ চেপে ধরেছে। চোখের জল নেমে এসেছে ইতিমধ্যে। জাহিন এসে ধাপ করে বসল আহিদের পাশে। বলল, টিট ফর ট্যাট।